সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্ট এবং আজ ৯৯তম পর্ব। দর্শক, আসছে ১০ মে বিশ্বজুড়ে পালিত হতে চলেছে লুপাস দিবস। এই লুপাস সম্পর্কে আমাদের ধারণা বেশিরভাগ মানুষেরই অনেক কম। অনেকে হয়তো এই লুপাস সম্পর্কে কিছুই জানি না। দর্শক, এই লুপাস দিবস সম্পর্কে জানার গুরুত্ব কতটুকু এবং লুপাস কি এ বিষয়ে আজ জেনে নেয়ার চেষ্টা করব আজ আজকের আলোচনা থেকে। এবং এই বিষয়ে আমরা জেনে নিব আমাদের গেস্ট এক্সপার্ট এর কাছ থেকে, এবং যিনি আছেন আজ আমাদের সাথে ডাক্তার তাসকিয়া হক ম্যাম। তিনি এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, বিসিএস, এমডি, বিএসএমএমইউ এবং বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হসপিটালে আছেন। ম্যাম, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই ওয়ালাইকুম আমাদের আসসালাম। আলোচনায়। ম্যাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার মূল্যবান সময়ের জন্য কৃতজ্ঞতা। এবং দর্শক, আমাদের সাথে যারা আছেন এই মুহূর্তে লাইভ চলাকালীন সময় লুপাস সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে দর্শক করতে পারেন প্রশ্নগুলো। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার বরাবরের মতো ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট টিউবাসেট। দর্শক, মিডিয়া পার্টনার রাজ টিভি এবং সঞ্চালনায় আমি আছি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। আমাদের এই আয়োজনটি আ আ নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা। আমরা আজ কথা বলব দর্শক লুপাস দিবস এবং জনসচেতনতার গুরুত্ব এই বিষয়টি নিয়ে। আমরা দেরি না করে চলে যাই আমাদের মূল আলোচনায় ডাক্তার তাসকিয়া হক ম্যামের কাছে। ম্যাম, এই যে আমরা লুপাস পালন করছি এবং এবছর ২০২৩ সালে লুপাস দিবসের থিম মেক লুপাস ভিজিবল। এই কথাটা দিয়ে আসলে আমরা কি বুঝি? আসছে ১০ মে বিশ্বজুড়ে পালিত হবে লুপাস দিবস এবং লুপাস জনসচেতনতা মাস আমরা বলে থাকি মে মাসকে। এই যে আমরা এত ঘটা করে লুপাস দিবস পালন করছি কিংবা জনসচেতনতার মাস আলাদাভাবে উদযাপন করছি। এই পুরো বিষয়গুলোর আসলে গুরুত্ব কতটুকু? ধন্যবাদ। অ্যা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন সবাই যে আগামী ১০ই মে ওয়ার্ল্ড লুপাস ডে হিসেবে পালন করা হচ্ছে এবং প্রতি বছর মে মাসের ১০ তারিখ ওয়ার্ল্ড লুপাস ডে হিসেবে বিশ্বব্যাপী পালিত হয় এবং সে উপলক্ষে এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং আজকের আয়োজনটিও তারই একটি অংশ। বাংলাদেশে প্রতি বছরই ১০ই মে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে ওয়ার্ল্ড লুপাস ডে পালন করা হয়। এবার ওয়ার্ল্ড লুপাস ডের থিম হচ্ছে যেটা আমরা শুনলাম মেক লুপাস ভিজিবল, মানে লুপাসকে করো দৃশ্যমান। অর্থাৎ লুপাস আসলে অনেক ক্ষেত্রেই নীরবে ঘাতক হিসেবে কাজ করে। নীরব ঘাতক হিসেবে আসে। যখন আমাদের সামনে চলে আসে হয়তো অনেকটা দেরি হয়ে যায় আমরা তার উপস্থিতি বুঝতে। তাই যদি আমরা লুপাসকে জয় করতে চাই, লুপাস রোগীদেরকে যদি আমরা স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে আনতে চাই, তাহলে আসলে আমাদেরকে লুপাস সম্পর্কে জানতে হবে এবং লুপাস সম্পর্কে একটি পরিষ্কার ধারণা আমাদের সবার থাকতে হবে। মূলত লুপাস আ বলতে আসলে আমরা বুঝি এসএলই, মানে এই রোগটা হচ্ছে সিস্টেমিক লুপাস এরাইথেমেটোসাস। এটি হচ্ছে এই রোগটির পুরো নাম, যেটি সংক্ষেপে আসলে লুপাস হিসেবে পরিচিত। এসএলই রোগটি আসলে এমন একটি রোগ যে রোগটি উম একটি অটোইমিউন রোগ এবং এই রোগগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এই রোগগুলোর সংক্রমণ যেহেতু খুব কমন না, অর্থাৎ আমরা আশেপাশে খুব সচরাচর যে রোগগুলো দেখে থাকি, সবাই প্রতিনিয়ত হয়তো যে রোগগুলোর নাম শুনে থাকি, সেই রোগগুলোর মধ্যে আসলে লুপাসটা পড়ে না। এটা কিছুটা আনকমন। আ সেই কারণে দেখা যায় যে রোগীদের মাঝে, সাধারণ মানুষের মাঝে, এমনকি কখনো যেসব চিকিৎসকেরা হয়তো নিয়মিত লুপাস রোগীর চিকিৎসা দেন না, কখনো তাদের কাছেও লুপাস রোগটা সঠিক রূপটি হয়তো ধরা পড়ে একটু দেরিতে বা ঝামেলা হয় সেই রোগটিকে বুঝতে। এবং সেই কারণে লুপাস দিবসে জনসচেতনতা তৈরি, লুপাস রোগী এবং রোগীর চারপাশের অর্থাৎ তার পরিবার এবং সেই সমাজের প্রত্যেকটা মানুষকে
এই রোগটা সম্পর্কে সচেতন করাটাই আসলে লুপাস দিবস। যেভাবে আসলে আমাদের অন্যান্য বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো পালনের যে উদ্দেশ্য থাকে, লুপাস দিবসটাও সেরকমই। এই লুপাস সম্পর্কে সকলকে সচেতন করা এবং লুপাসকে জয় করবার জন্য সামনে এগিয়ে যাবার জন্য পথটিকে আরো ভালো করে চিনে নেবার উপায় হিসেবে আসলে প্রতি বছর 10ই মে লুপাস দিবস পালন করা হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমাদেরকে এই লুপাস সম্পর্কে জানার গুরুত্ব কতটুকু এই বিষয়টি ম্যাম আমাদের বলার জন্য, এবং দর্শক আমরা বুঝতে পারছি আসলে লুপাস একটি নীরব ঘাতকের মতো কাজ করে, যেহেতু যে অটো ইমিউন ডিজিজ। আ এই কারণে আসলে অনেক সময় আমরা নিজেরাও বুঝি না, কিংবা আমাদের সাইন সিম্পটম গুলো এমন হয়ে থাকে যে এটা আসলে সরাসরি লুপাসের কারণে হচ্ছে। এই বিষয়ে আসলে যারা, এবং ম্যাম বলছিলেন যে যারা সরাসরি লুপাসের চিকিৎসা দেন না, তাদেরও হয়তো অনেক সময় এটা একটু ওভারলুক হয়ে যায় তাদের মাধ্যমে। সুতরাং দর্শক, এই বিষয়ে আসলে জনসচেতনতার কোনো বিকল্প নেই, এবং আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, লুপাস সম্পর্কে জানতে হবে, এবং বিশেষ করে লুপাসে আক্রান্ত যারা রোগী আছেন তারা কিভাবে আসলে ভালো থাকবেন, তারা সঠিক চিকিৎসা কিভাবে পাবেন, এ ব্যাপারেও কিন্তু জানার যথেষ্ট গুরুত্ব আছে, এবং আমরা এই ব্যাপারে ম্যামের কাছ থেকে জেনে নিব। ম্যাম, এই যে লুপাস সম্পর্কে আমরা কথা বলছি, লুপাস রোগটি আপনি বলেছেন যে অটো ইমিউন ডিজিজ। এই অসুখে মূলত কারা আক্রান্ত হচ্ছে? ধন্যবাদ। এসএলই রোগটি আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নারীদেরকে আক্রান্ত করে থাকে এবং এই বৈশিষ্ট্যটি বেশ অনেকগুলো অটোইমিউন রোগের ক্ষেত্রেই প্রযোজ্য, যে ক্ষেত্রে দেখা যায় যে আক্রান্ত রোগীদের মধ্যে নারীদের আক্রান্তের হার বেশি। আমি বারবারই একটি শব্দ আসলে আসছে অটোইমিউন। আমি একটু ছোট্ট করে বলে রাখি যে অটোইমিউন বলতে আসলে সেই রোগগুলোকেই বোঝায় যেই রোগগুলোর ক্ষেত্রে আমাদের শরীরের ইমিউন সিস্টেম, যার কাজ ছিল শরীরের বাইরে থেকে যখন কোনো জীবাণু আমাদেরকে আক্রমণ করবে সেই জীবাণুকে ধ্বংস করা, সেই জীবাণুর বিরুদ্ধে আমাদের শরীরকে টিকে থাকতে সাহায্য করা, সেই প্রতিরোধ ব্যবস্থা যখন কোনো শারীরিক জটিলতার কারণে আমাদের নিজস্ব কোষকে, অর্থাৎ আমাদের শরীরের নিজের কোনো অংশকে বাইরের কোষ ভুল করে ভেবে তাকে আক্রান্ত করে, অর্থাৎ যখন সেই কোষটাকে আক্রান্ত করবে তখন সেই কোষটি মারা যাবে, সেই কোষটির যে কার্যক্ষমতা সেটি হারিয়ে যাবে, তখন যে রোগগুলো হয় সেগুলোকে আসলে আমরা বলি অটো ইমিউন। অটো মানে নিজের ইমিউন সিস্টেম অটোমেটিক্যালি সে নিজের সাথে, অটো মানে এটা উইথ হিম অর হারসেলফ, নিজের বিরুদ্ধেই সে কাজ করে। এবং এই রোগগুলোর ক্ষেত্রে আসলে এসএলই রোগটিও শতকরা হারে নারীদের আক্রান্তের হার আনুপাতিক হারে পুরুষদের চাইতে অনেক বেশি। ধন্যবাদ ম্যাম। দর্শক, আমরা জেনে নিলাম যে আসলে একটি অটোইমিউন ডিজিজ এসিলি, এবং এক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের নিজেদের বিরুদ্ধে কাজ করছে, এবং মহিলারা বা নারীরা আসলে এখানে বেশি আক্রান্ত হচ্ছে। ম্যাম, এসিলি রোগ কিংবা আমি যদি বলি লুপাসে আসলে কি, কি উপসর্গ দেখা দিতে পারে? এক্ষেত্রে আ আ মানে কি, কি উপসর্গ মূলত কমনলি দেখা যায় বা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, এই বিষয়টি নিয়ে একটু জেনে নিই। এসএলই রোগটিতে আসলে যেরকম আমি বললাম যে মহিলারা বা নারীরা বেশি আক্রান্ত হন। একই সাথে আমি যদি বয়সটা হিসাব করি, যেটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ এইজ, অর্থাৎ যেই বয়সটিতে মহিলারা প্রজনন ক্ষমতা সম্পন্ন থাকেন ১৫ থেকে ৪৯, ওই ১৫ থেকে ৪৫ মোটামুটি এইরকম একটি বয়সেই আমরা লুপাস রোগীদেরকে বেশিরভাগ হারে পেয়ে থাকি। এবং সেই এই বয়স এবং আ নারী, এই দুটো যখন ম্যাচ করবে তখন সাথে যদি এই ধরনের লক্ষণগুলো আমরা দেখি, তখন আসলে আমাদেরকে লুপাসটাকে মাথায় রাখতে হয়। এবং গুরুত্বপূর্ণ আরেকটি মনে রাখবার মতো বিষয় এটা যে লুপাসের যে লক্ষণগুলো, লুপাসের সেই লক্ষণগুলো হচ্ছে আসলে একই রকম লক্ষণ নিয়ে আরো অনেকগুলো রোগ উপস্থাপন করতে পারে। আমি যদি একটু বুঝবার সুবিধার্থে বলি যে লুপাস আসলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারে। ত্বক, চুল, আমাদের রক্তের কোষ, ফুসফুস, রক্তনালী, আমাদের নার্ভ, এমনকি আরো যদি বাকিগুলো হয়তো মেডিকেল টার্ম ব্যবহার করতে হতে পারে অনেক কিছু। মানে এ ধরনের, মানে মোটামুটি আমাদের শরীরের সব, ব্রেইনের বিভিন্ন অংশ, এরকম বিভিন্ন অংশকে আক্রান্ত করতে পারে। এবং লুপাসের লক্ষণ হবে যখন এসএলই আমাদের শরীরের যেই অঙ্গটাকে আক্রমণ করলো সেই অঙ্গের লক্ষণ হিসেবে প্রকাশ পাবে।
যেমন যেটা আমি বললাম যে সবচাইতে কমন যেই লক্ষণগুলো সেগুলো হচ্ছে গিয়ে আমাদের ত্বক ত্বক এবং গিরা, অর্থাৎ আমাদের স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ হয়। সেই র্যাশগুলোর একটি আহ, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই র্যাশগুলো আলোর প্রতি সংবেদনশীল হয়, অর্থাৎ সূর্যের আলোতে, এমনকি চুলার তাপে, অতিরিক্ত আলোতে এবং তাপে ওই র্যাশগুলো বেড়ে যায়। এই র্যাশগুলো বিভিন্ন রকম হতে পারে। লুপাস রোগীর যে স্কিনের যে র্যাশ, অনেক ক্যাটাগরির র্যাশ হতে পারে, তবে সবচেয়ে কমন হচ্ছে যেটা লুপাস রোগীর একদম আমরা একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাইন হিসেবে ধরি, সেটা হচ্ছে আমাদের মুখে যেটা ম্যালার র্যাশ বলি, গালের দুই পাশে চিকে র্যাশ হয়ে থাকে এবং সেই র্যাশগুলো লালচে র্যাশ। এই র্যাশটি রোদে গেলে বেড়ে যায়। যেটা আমি বললাম যে এই লক্ষণগুলো কিন্তু অন্য অনেক রোগের সাথে মিলে যায়, অর্থাৎ মুখে আমাদের দুই পাশে এরকম র্যাশ আরো বেশ কিছু কারণে হতে পারে। ঠিক একই রকম অতিরিক্ত চুল পড়ে যায় এসিলি রোগীদের ক্ষেত্রে, জয়েন্টে ব্যথা হয়, বিভিন্ন রক্তের কোষ যখন আক্রান্ত হয় দেখা যায় রক্তের কণিকাগুলো পরিমাণে কমে আসে, হয়তো ব্রেইনে যখন অ্যাটাক হয় ব্রেইনের স্ট্রোক হতে পারে, নার্ভে যদি আক্রান্ত হয় আমাদের শরীরের বিভিন্ন অংশ একই সাথে প্যারালাইসিস অথবা বোধ কমে যাওয়া, একই সঙ্গে কিডনিতে যখন আক্রান্ত হয়, সে কিডনিতে আক্রান্ত হলে কিডনি ফেইলিউর থেকে শুরু করে খুব দ্রুত কিডনি নষ্ট হয়ে যাওয়া থেকে শুরু করে কিডনির সামান্য প্রদাহ, এরকম একটা বিস্তর আসলে রেঞ্জ এসিলি রোগের লক্ষণগুলো। একই সাথে দেখা যায় কিছু নন স্পেসিফিক, অর্থাৎ যেই উপসর্গগুলো আসলে কোনো নির্দিষ্ট অঙ্গের সাথে সম্পর্কিত নয়, অর্থাৎ জ্বর জ্বর ভাব, হয়তো ক্ষুধা মন্দা, অরুচি, হালকা জ্বর গায়ে থাকতে পারে, কারো কখনো কখনো ওজন হালকা কমে যেতে পারে। এই লক্ষণগুলো দেখা যায় এসিলি রোগের ক্ষেত্রে। আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেটা আমি বললাম যে আসলে এই যে লক্ষণগুলোর কথা বললাম এই প্রত্যেকটা লক্ষণই কিন্তু আরো অনেক রোগে হতে পারে, কিন্তু এসিলি রোগীর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যখন আমাদের চিকিৎসকদেরকে ভাবতে আমরা শুরু করি যে এই রোগীটি কি লুপাস রোগী হতে পারে কিনা, যখন আমরা দেখি যে একই সাথে হয়তো তার শরীরের দুটা বা তিনটা অর্থাৎ একাধিক অঙ্গ যখন আক্রান্ত হয় কোনো একজন রোগীর, অর্থাৎ হয়তো ওনার স্কিনেও প্রবলেম হলো, ওনার হয়তো জয়েন্টে ব্যথা, কারো হয়তো কিডনির প্রবলেম, উনি হয়তো সাথে স্কিনে র্যাশ নিয়ে আসলো, কার সাথে হয়তো ফুসফুসের সমস্যা নিয়ে আসলো। যখন এই ধরনের দেখি একই সাথে বয়স এবং মহিলা রোগী যদি হয়, তখন আসলে আমাদের প্রথম মাথায় স্ট্রাইক করে যে রোগীটি এসএলই রোগী হতে পারে কিনা। কারণ আমাদের সঠিকভাবে যদি আমরা এসএলই রোগটা ডায়াগনোসিস করতে না পারি, কারণ এই কাছাকাছি অন্যান্য যে রোগগুলো চিকিৎসা পদ্ধতি আসলে একদম আলাদা, যার জন্য প্রথম কথা হচ্ছে লক্ষণ ভিত্তিতে আমাদেরকে সন্দেহ করতে হবে রোগী এসএলই রোগী হতে পারে কিনা। এরপর শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং ল্যাব টেস্টের মাধ্যমে আমাদেরকে কনফার্ম করতে হবে সঠিক চিকিৎসাটি শুরু করবার জন্য। ধন্যবাদ ম্যাম। ম্যাম খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আসলে লুপাস রোগটি এটার উপসর্গগুলো যেহেতু এত বিস্তর, এই এত বিস্তর উপসর্গের মধ্য থেকে আসলে এটা যে লুপাস এটা আ বের করে আনা কিন্তু একজন চিকিৎসকের জন্য খুব চ্যালেঞ্জিং একটি কাজ এবং সেই সাথে এটার সঠিক চিকিৎসাও খুব দরকারি। কেননা এটার সাথে অ্যাসোসিয়েটেড অন্য যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকবে সেটার চিকিৎসা এবং লুপাসের চিকিৎসা সম্পূর্ণ আলাদা। সুতরাং ডায়াগনোসিসটা খুব গুরুত্বপূর্ণ। এবার যদি ডায়াগনোসিস কিভাবে করা যায় সে প্রসঙ্গে আসি ম্যাম। আসলে উপসর্গ দেখে যদি সন্দেহ হয় যে তিনি রোগী লুপাসে আক্রান্ত, পরবর্তী স্টেপটা কি হয় ম্যাম? কিভাবে ডায়াগনোসিসটা কনফার্ম করা হচ্ছে? আসলে এখানে ডায়াগনোসিস কনফার্মের জন্য প্রথমে আমরা যখন রোগীর সম্পূর্ণ ইতিহাসটি শুনি, উনার লক্ষণগুলো কতদিন ধরে কিভাবে আসছে এবং সেই লক্ষণগুলো এসএলইর যে টিপিক্যাল লক্ষণ হওয়ার কথা সেরকম কিনা, তারপর আসলে আমরা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করি, অর্থাৎ রোগীর গায়ে হাত দিয়ে আমরা বিভিন্ন যেটাকে উপসর্গগুলোর পক্ষের বিভিন্ন পয়েন্ট আমরা রোগীকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে বিভিন্ন জিনিস, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কতটুকু আক্রান্ত হলো সেটা বোঝার চেষ্টা করি। এরপর আসে আসলে ল্যাব টেস্ট। ল্যাব টেস্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে কিছু কমন টেস্ট, যে কমন টেস্ট গুলো থেকে আমরা ধারণা পাওয়ার চেষ্টা করি যে আসলে উনার শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়েছে। তার মধ্যে কমনলি আমাদের রক্তের আমরা যে বিভিন্ন সেল কাউন্ট দেখি, সিবিসি, এটা অনেকের মধ্যে আমাদের পরিচিত। ইউরিন টেস্ট, ইউরিনের যে রুটিন টেস্ট সেটাতে আমরা দেখি যে ইউরিন টেস্ট হচ্ছে আমাদের কিডনি আক্রান্ত হলো কিনা সেটা বুঝবার একদম খুব সহজ এবং প্রাথমিক একটি ধাপ, একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া
যদি উনার কোনো রকমের আমরা ফুসফুসের লক্ষণ অথবা ব্রেনের লক্ষণ এইরকম বিভিন্ন আমরা শারীরিক লক্ষণ অনুযায়ী আমরা ওই নির্দিষ্ট অংশটার কখনো হয়তো এক্স-রে, কখনো আল্ট্রাসোনোগ্রাম, কখনো সিটি স্ক্যান, সেগুলো আসলে আমাদেরকে সাহায্য করে কোন অঙ্গ আক্রান্ত হলো সেটা কখনো কখনো বুঝবার জন্য। কিন্তু এসএলই হয়েছে কিনা সেটা কনফার্ম করবার জন্য কিছু আমাদের, যেটা আমি বললাম এটা হচ্ছে অটো ইমিউন রোগ, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কিছু ব্যত্যয়ের কারণে এই রোগটি হয়ে থাকে। তখন আসলে যেটা হয় আমাদের শরীরে কিছু অটো অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি মানে হচ্ছে যে কোষের কাজ হলো, যে প্রোটিনের কাজ হলো আমাদের শরীরকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করা। সেই অ্যান্টিবডিগুলো যখন অটো অ্যান্টিবডি হয়ে যায়, অর্থাৎ এই অ্যান্টিবডিগুলো আমাদের শরীরের কোষের বিরুদ্ধে কাজ করা শুরু করে। এসএলইর ক্ষেত্রে সেই কোষটা হয় আসলে আমাদের কোষের মাঝখানে, কোষের নির্দিষ্ট একটা অংশ, অর্থাৎ কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের ডিএনএ, সেই নিউক্লিয়াসের বিরুদ্ধে আসলে এই অ্যান্টিবডিগুলো তৈরি হয়। এবং এই অ্যান্টিবডি টেস্টগুলো কমনলি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এরকম কিছু জটিল নাম, এ ধরনের কিছু অ্যান্টিবডি টেস্ট করি, যে অ্যান্টিবডি টেস্টগুলো করে আসলে আমরা কনফার্ম হওয়ার চেষ্টা করি যে এটি এসএলই কিনা। তবে আরেকটা বিষয় জানা বা বোঝা গুরুত্বপূর্ণ, যে এসএলই রোগের ডায়াগনোসিসটা শুধুমাত্র ল্যাবের রিপোর্ট অথবা শুধুমাত্র শারীরিক লক্ষণ কোনোটা একটি দিয়ে ডায়াগনোসিস করা সম্ভব না। কারণ আমি যে অ্যান্টিবডিগুলোর কথা বললাম, দেখা যায় এসএলই ছাড়া অন্যান্য কিছু কিছু কারণেও এই অ্যান্টিবডিগুলো পজিটিভ হতে পারে। অর্থাৎ আমরা একজন রোগীকে লুপাস ডায়াগনোসিস করার জন্য তখনই এই টেস্টগুলো করতে দিব যখন ওনার লক্ষণ দেখে এবং শারীরিক পরীক্ষা করে আমার মনে সন্দেহ জাগবে যে হ্যাঁ, উনি একজন লুপাস রোগী হতে পারে। লুপাস হতে পারে এই ভাবনা যদি আমাদের মাথায় না থাকে ওনার শারীরিক লক্ষণ বা হিস্ট্রির উপর ভিত্তি করে, তাহলে আসলে আমরা এই পরীক্ষাগুলোতে চলে গেলে তখন আমাদের রোগ নির্ণয়ের পদ্ধতিটা আসলে আরো জটিল হয়ে যাবে। কারণ জাস্ট ব্লাড টেস্ট পজিটিভ তার মানে উনি লুপাস রোগী, বিষয়টা এভাবে বলা যাবে না। ঠিক লক্ষণগুলো যেরকম অন্যান্য রোগের সাথেও কিছু একই রকম লক্ষণ পাওয়া যায় অন্যান্য রোগের মতো, ঠিক একই রকম এই টেস্টগুলো অন্যান্য কোনো কোনো কারণে পজিটিভ হতে পারে। তাই সম্পূর্ণ কনফার্ম এসএলই ডায়াগনোসিস করবার জন্য আমাদের এই তিনটি অংশ, ওনার হিস্ট্রি, শারীরিক লক্ষণ এবং আমাদের যে ল্যাব ইনভেস্টিগেশন, এই তিনটির সাপোর্টে আসলে আমরা ডায়াগনোসিস করে থাকি। তার মধ্যে যে ইনভেস্টিগেশন যেগুলো বললাম সেগুলো আসলে প্রথম দিকে যে টেস্টগুলো বললাম সেটা আসলে আমাদের বাংলাদেশের মোটামুটি সব জেলাতেই অ্যাভেলেবেল। কিন্তু অটো অ্যান্টিবডি যে পরীক্ষাগুলো বললাম, যেগুলো আসলে আমাদের লুপাসটাকে কনফার্ম করার জন্য প্রয়োজন, সেগুলোর জন্য আসলে আমাদেরকে এখনো অনেকটাই ঢাকা কেন্দ্রিক, ঢাকার বাইরে কিছু কিছু প্রাইভেট সেটআপে, প্রাইভেট ল্যাবগুলো হয়তো এই পরীক্ষাগুলো করছে, যেই পরীক্ষার খরচ বহন করা আসলে সাধারণ রোগীদের পক্ষে এখনো বেশ কঠিন আর কি। ধন্যবাদ ম্যাম। আমরা একটু লুপাসের চিকিৎসা সম্পর্কে জেনে নিতে চাই। লুপাস যেহেতু একটি অটোইমিউন ডিজিজ, এক্ষেত্রে চিকিৎসাটা কেমন হবে? আর যেহেতু এক্ষেত্রে উপসর্গগুলো অনেক বেশি বিস্তর, চিকিৎসার ধরনটা কোন ক্ষেত্রে কেমন? ম্যাম এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন। ধন্যবাদ। প্রথমে আসলে এসএলই রোগের একজন রোগী যখন আমরা কনফার্ম হব যে উনি এসএলই রোগের রোগী, তখন আসলে আমাদের কাজ হবে কয়েকটি ধাপের। প্রথম ধাপটা হবে উনাকে শ্রেণী বিভাগ করা, অর্থাৎ লুপাস রোগটাকে মৃদু, মাঝারি, তীব্র এইরকম ভাবে আমরা শ্রেণী বিভাগ করি। এবং সেই শ্রেণী বিভাগগুলো কিভাবে করব সেটা নির্ভর করে বেশ কিছু পয়েন্টের উপর ভিত্তি করে, যার উপর ভিত্তি করে আমরা ওনাকে মৃদু, মাঝারি এবং তীব্র এই ক্যাটাগরিতে ভাগ করি। একই সাথে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দেখার বিষয় হচ্ছে উনার শরীরের কোন কোন অঙ্গ আক্রান্ত হয়েছে এসিলি রোগে, কারণ তার উপর ভিত্তি করেও ঔষধ বা চিকিৎসার ধরনটা পরিবর্তন হয়। তবে সব কথার আগে হচ্ছে আমরা যখন একজন এসিলি রোগীর চিকিৎসা করব, আমাদের প্রথম, প্রাথমিক এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেশেন্ট এডুকেশন, অর্থাৎ রোগীকে এবং রোগীর কেয়ার গিভার, অর্থাৎ রোগীর চিকিৎসার সাথে যারা সরাসরি সম্পৃক্ত থাকবেন তাদেরকে রোগটা সম্পর্কে, রোগটার ধরন সম্পর্কে প্রথমে আমাদেরকে স্পষ্ট ধারণা দিতে হবে। কারণ এসএলই রোগটি বা লুপাস রোগটি আসলে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে থাকে। সেই নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় উনি স্বাভাবিক প্রায় সব কার্যকলাপই চালাতে পারবেন। কিন্তু
লুপাস রোগটি কিন্তু সেরে যাবার মতো রোগ নয়। মানে ব্যাপারটা এরকম না যে ৩ মাস, ৬ মাস বা ১ বছর আমি ওষুধ খেলাম, এরপর আমরা বলতে পারবো যে আপনার শরীরে আর লুপাস রোগটি নেই। রোগটি এমন না। এসএলই হওয়া মানে হচ্ছে এই রোগটি উনার সারা জীবনের সঙ্গী হয়ে যাবে। অর্থাৎ এই রোগটিকে নিয়েই উনার পথ চলতে হবে। তাহলে এই বিষয়টি যেমন যেমন রোগী বা রোগীর আত্মীয় স্বজনদের জানাটা জরুরি, ঠিক একইভাবে এটাও জানা জরুরি যে এই রোগটিকে সঠিক নিয়মকানুন চিকিৎসার মাধ্যমে মোটামুটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ অথবা কখনো কখনো হয়তো মৃদু আকারে রোগটি ফিরে আসতে পারে, এই পর্যায়ে আমাদের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব, যার মাধ্যমে উনি প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এবং লুপাস এসএলই আসলে লুপাস শব্দটা এসেছে আসলে নেকড়ে। লুপাস অর্থটা হচ্ছে আসলে নেকড়ে, অর্থাৎ নেকড়ে যেমন অন্ধকারে থেকে হঠাৎ করে এসে অতর্কিত আক্রমণ করে, ঠিক একইভাবে এসএলই রোগের লক্ষণটা হচ্ছে এমন যে দেখা যায় যে রোগটি একদম শান্ত হয়ে আছে, যেটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় রিমিশন বলি, অর্থাৎ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, উনার কোনো শারীরিক লক্ষণ দেখা যাচ্ছে না, উনি একদম ভালো আছেন। হঠাৎ করে হয়তো রোগটা লক্ষণ প্রকাশ পায় মানে নতুন করে আবার প্রকাশ পায়। রোগটি ওনার মধ্যে ছিল, এর মধ্যে একদম কন্ট্রোলে ছিল, হঠাৎ করে কখনো কখনো হয়তো তীব্র আকারেও আসতে পারে, কখনো মাঝারি আকারে, কখনো মৃদু আকারে, যে আমি ৩টি ভাগ বললাম যে কোনো ভাগে আসতে পারে। এবং একজন রোগীর ক্ষেত্রে উনার জীবনের কোন পর্যায়ে রোগটি কোন আকারে আবার এসে নতুন করে উপস্থিত হতে পারে, সেই ক্ষেত্রে আসলে একদম স্পষ্টভাবে আগে থেকেই আন্দাজ করাটা কঠিন। যার জন্য আসলে এসএলই রোগের রোগীদের নিয়মিত চিকিৎসকের সংস্পর্শে, চিকিৎসকের ফলো আপে থাকতে হবে। তো চিকিৎসা পদ্ধতিতে আমরা এভাবে প্রথমে যখন রোগীকে এবং রোগীর আত্মীয়-স্বজনকে যখন এডুকেট করি উনার রোগটা সম্পর্কে, এরপর আমাদের কাজ হবে রোগটির চিকিৎসা সম্পর্কে উনাকে জানানো। এই ক্ষেত্রে আসলে আমরা বিভিন্ন ধরনের ঔষধ দেই, যেটি নির্ভর করে উনার কোন অঙ্গ-প্রত্যঙ্গটি আক্রান্ত হলো এবং সেটা কতটুকু তীব্র। যেমন যখন আমাদের ত্বক, শুধু স্কিন যখন আক্রান্ত হয়, অনেক সময় দেখা যায় যে আমরা অল্প মাত্রায় হলে, যেটা আমি বললাম যে এই ত্বকের প্রবলেম গুলো কিন্তু খুব আলো সংবেদনশীল, রোদের তাপে আলোতে সমস্যা হয়। আমরা অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত সান প্রোটেক্টিং ফ্যাক্টর সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করা, বাইরে গেলেও যেন উনার ত্বকটা রোদ থেকে দূরে থাকে, ছাতা অথবা বড় টুপি এরকম কিছু ব্যবহার করা। এরপর চামড়ায় লাগানোর জন্য বিভিন্ন রকমের ক্রিম, অয়েন্টমেন্ট আছে, প্রাথমিকভাবে আমরা সেগুলো দিয়ে থাকি। এরপর যখন আমরা এতে নিরাময় হয় না এবং একই সাথে ত্বক ছাড়া আমাদের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ আক্রান্ত হওয়া শুরু করে, তখন আসলে আমরা প্রাথমিকভাবে স্টেরয়েড জাতীয় ঔষধ দিয়ে থাকি। স্টেরয়েড জাতীয় ঔষধ আমাদের মূলত রোগটাকে দ্রুত কন্ট্রোলে নিয়ে আসে এবং এরপরে আমরা স্টেরয়েডটাকে ধীরে ধীরে বন্ধ করে, স্টেরয়েড যেন আর দীর্ঘ সময় না দিতে হয় সেই কারণে বিভিন্ন ইমিউনো মডুলেটরি অথবা ইমিউনো সাপ্রেসেন্ট ওষুধ বলি, অর্থাৎ যাদের কাজ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, যেটা আমি আগেও বললাম যে আমাদের এই রোগে কিন্তু ইমিউন সিস্টেমটা হাইপার অ্যাক্টিভ হয়ে সে ভুলভাবে কাজ করছিল। অর্থাৎ এই ওষুধগুলোর কাজ হবে আমাদের ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ, দমন করে সেই অটো ইমিউনিটিটাকে আর থামানোর চেষ্টা করা। সেই ওষুধগুলো, এগুলো মুখে খাওয়ার ওষুধ আছে, কিছু ওষুধ অনেক সময় যখন খুব তীব্র মাত্রা যখন রোগী আমাদের কাছে রোগ নিয়ে উপস্থিত হন, সেক্ষেত্রে আমাদের ইনজেক্টেবল ঔষধ দেওয়ার প্রয়োজন হয়, হসপিটালে ভর্তি থাকা প্রয়োজন হতে পারে। এবং একই সাথে আমাদের এইসব স্পেসিফিক ঔষধের সাথে উনার শারীরিক লক্ষণ অনুযায়ী, অর্থাৎ যদি পেশেন্টের হার্ট ফেইলিউর ডেভেলপ করে তাহলে এইসব ওষুধের সাথে উনার হার্ট ফেইলিউরের চিকিৎসা করা। রোগী যদি কিডনি আক্রান্ত হয় সেক্ষেত্রে আমাদের হয়তো কখনো কখনো ডায়ালাইসিস প্রয়োজন হতে পারে। রোগী যদি স্ট্রোক করেন তখন সেক্ষেত্রে আমাদের সেই স্ট্রোকের যে সাধারণ যে চিকিৎসা, সেই চিকিৎসার সাথে আমাদের এসিলির চিকিৎসা চালিয়ে যেতে হবে। ঠিক এইভাবে আমাদের টোটাল চিকিৎসাটাকে রোগী ভিত্তিতে, রোগী ভেদে আমাদেরকে আলাদা করতে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিকিৎসার সমান, অথবা আমরা বলবো যে চিকিৎসার চাইতেও শুরুতেই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোগীকে সুষম পুষ্টিকর খাদ্য গ্রহণ। অর্থাৎ ওনাকে একটি ব্যালেন্সড লাইফস্টাইল মেনটেন করতে হবে, ওনাকে অ্যাক্টিভ অর্থাৎ সচল থাকতে হবে। দেখা যায় যে লুপাস রোগীরা, যেহেতু এই রোগটি একটি দীর্ঘমেয়াদী রোগ, অল্প বয়স্ক নারীদের মধ্যে হচ্ছে এবং এই রোগটিতে এমন কিছু লক্ষণ হয় যেটা আসলে তার চেহারায়, তার
আকৃতিতে আসলে আঘাত হানে। এই সব মিলে আসলে কি এই রোগটি দেখা যায় যে আমাদের মানসিক অবস্থাটাকে রোগীদেরকে অনেকটাই বিষণ্ণতা, ডিপ্রেশনে ফেলে দেয় এবং সেহেতু রোগীর মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের ওই বিষয়টা গুরুত্ব দিতে হবে। কখনো, কখনো হয়তো ঔষধের প্রয়োজন হতে পারে। একই সাথে আমরা রোগীদেরকে দৈনন্দিন কাজে এবং কোনো না কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে যেন উনি নিজেকে ওনার পরিবারের বোঝা না মনে করেন এবং এই যে আমরা বললাম যে দীর্ঘমেয়াদী চিকিৎসা, কারণ যে চিকিৎসাগুলো বললাম সেই চিকিৎসাগুলো চালানোর সাথে সাথে সেই চিকিৎসার খরচের সাথে সাথে ওনাদেরকে কিন্তু নিয়মিত আবার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে মাঝে মাঝে দেখাতে হয়। যদি রোগটা বেড়ে যায় সেক্ষেত্রেও পরীক্ষা করতে হয়। অর্থাৎ এই অর্থনৈতিক চাপটাও যেন উনার এবং উনার পরিবারের জন্য বোঝা না হয়ে যায়, সে কারণে আমরা একই সাথে চিকিৎসকরা লুপাস রোগীদেরকে অনুপ্রাণিত করি সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করতে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন। আছেন ছোটন পাখি, আছেন মান্নান হাওলাদার, তিতাস বিশ্বাস, মুজাহারুল ইসলাম এবং সোহেল রানা, শাহেদ জামান। ম্যাম তিতাস বিশ্বাস নামে একজন দর্শক প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। আমরা একজন এসএলই রোগী। আহ, এখন আমি প্রেগন্যান্সি অবস্থায় আছি এবং 6 মাস আমি নিয়মিত রিপোনিল খেয়ে আসছি। হঠাৎ এখন আমার হাতের আঙ্গুলে এবং পায়ের আঙ্গুলে প্রচন্ড ব্যথা হচ্ছে এবং সমস্যা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে কি করতে পারি? জানাবেন দয়া করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের লুপাস রোগটা আসলে এত বিস্তৃত যে এই রোগটি সম্পর্কে ছোট্ট পরিসরে কথা বলতে গেলে অনেক প্রসঙ্গই বাদ পড়ে যায়। তো আমাদের দর্শকের প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, যেটা আসলে আমাদের এখনো আলোচনার মধ্যে আসেনি, সেটা হচ্ছে লুপাস এবং প্রেগন্যান্সি। যেহেতু লুপাসটি এই অল্প বয়স্ক নারীদের মধ্যে হয়, প্রেগন্যান্সি ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি বলে রাখি, লুপাস রোগীরা লুপাস রোগটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ স্বাভাবিক সন্তান জন্মদানে সক্ষম। তবে তার পূর্ব শর্ত হচ্ছে বাচ্চা কনসিভ করবার আগেই অন্তত 6 মাস এসিলি রোগটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হবে। এবং উনি যে কথাটি বললেন রিকোনিল, এই হাইড্রোক্সিক্লোরোকুইন যে ওষুধটা রিকোনিল নামে আসলে আমাদের বাজারে পাওয়া যায়, এই ওষুধটা উনি চালিয়ে যাবেন। এখন উনার 6 মাস চলছে বললেন, সেক্ষেত্রে যদি উনার জয়েন্টে ব্যথা হয় তাহলে আসলে আমাদেরকে একই সাথে দেখতে হবে যে উনার অন্যান্য অঙ্গের উপসর্গগুলো শুরু হয়েছে কিনা। জয়েন্টে ব্যথাটা যেমন উনি নিজে ফিল করতে পারছেন, সেক্ষেত্রে অন্যান্য যেমন কিডনি, রক্তের কোষ, এই কোষগুলো একই সাথে আক্রান্ত হচ্ছে কিনা। সেক্ষেত্রে আসলে উনাকে একটু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হয়ে অন্যান্য অঙ্গগুলো যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আসলে আমাদের চিকিৎসার ধরনটা একরকম হবে। আর আমরা যদি দেখি যে না, উনার অন্যান্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়নি, শুধু হয়তো গিরায় ব্যথা হচ্ছে, তাহলে এখন উনার 6 মাস চলছে, এই মুহূর্তে আমরা সাময়িক শর্ট কোর্স ব্যথানাশক ঔষধ, কিছু ব্যথানাশক ওষুধ আছে যেগুলো আমরা এ সময় দিতে পারি, সেগুলো শর্ট কোর্স দিতে পারি। এমনকি প্রয়োজন হলে স্টেরয়েড জাতীয় যে ঔষধ বললাম আমরা, সেই ঔষধগুলো অল্প সময়ের জন্য অল্প ডোজে আমরা দিতে পারি। তবে সেই ঔষধগুলো খাওয়া শুরুর আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে উনার জয়েন্টের সাথে অন্যান্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ একই সাথে ইজিলি আক্রান্ত হলো কিনা। কারণ সামনে যেহেতু উনার ডেলিভারির সময় এগিয়ে আসছে, তার আগেই উনাকে লুপাস যদি বেড়ে যেয়েও থাকে কোনো কারণে, তাহলে আমাদেরকে তার আগেই সঠিক চিকিৎসার মাধ্যমে এটিকে কন্ট্রোলে আনতে হবে। কারণ আরেকটা টার্মিনোলজি কিন্তু আছে, যেটা হচ্ছে নিওনেটাল লুপাস, অর্থাৎ লুপাস মায়েদের সন্তানরা আক্রান্ত হয়। তো সেই ক্ষেত্রে এই বিষয়টাও আমার লুপাস মায়েদের ডেলিভারির সময় মাথায় রাখতে হবে এবং উনাকে একদম সঠিক চিকিৎসা ব্যবস্থা আছে, যেখানে একজন শিশু চিকিৎসক আছেন যিনি সেই শিশুটিকে জন্মের পরপরই শিশু বিশেষজ্ঞ সঠিকভাবে পরীক্ষা করে দেখতে পারবেন যে উনার মধ্যে, সেই বাচ্চার মধ্যে কোনো রকমের নিওনেটাল লুপাসের লক্ষণ আছে কিনা। এমন জায়গায় আসলে উনাকে ডেলিভারি প্ল্যানটা করতে হবে, সেই প্রস্তুতিটা উনাকে এখন থেকে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান পরামর্শের জন্য এবং ধন্যবাদ দর্শক আপনাকেও আপনার মূল্যবান প্রশ্নের জন্য। ম্যাম আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে, শেষ করবার আগে যেহেতু লুপাস দিবস আসন্ন, এই লুপাস দিবসকে সামনে রেখে বিশেষ করে যারা লুপাসে আক্রান্ত রোগী আছেন তাদের উদ্দেশ্যে ম্যাম কিছু বলতে চান কি? ধন্যবাদ। আসলে প্রতি বছর বাংলাদেশে ওয়ার্ল্ড লুপাস ডে উপলক্ষে লুপাস ফাউন্ডেশন অফ বাংলাদেশ এবং বাংলাদেশ রুমাটোলজি সোসাইটি মিলে সমন্বিতভাবে বেশ বড় আকারে
সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন হসপিটালে সচেতনতামূলক বিভিন্ন আয়োজন করে থাকে এবং এই আয়োজনগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে সব এসিলি রোগীদের, সব লুপাস রোগীদেরকে এক সারিতে, এক কাতারে দাঁড় করানো। অর্থাৎ যখন উনাদের মধ্যে এই যে সামাজিক বন্ধনটা তৈরি হয়, তার মাধ্যমে আসলে উনারা আরো সাহস পান উনাদের এই লুপাসটিকে জয় করবার জন্য। এবং যখন কেউ এসএলই রোগে ডায়াগনোসিস হবেন যে উনার এসএলই, তখন আসলে উনাকে ভেঙে পড়লে চলবে না, কারণ আমাদের চোখের সামনেই এমন অনেক এসএলই রোগী আছেন যারা আসলে সমাজে প্রতিষ্ঠিত এবং উনারা সঠিক চিকিৎসার মাধ্যমে এসএলই রোগটিকে নিয়ন্ত্রণে রাখবার মাধ্যমে আসলে স্বাভাবিক সব দৈনন্দিন কার্যকলাপ চালিয়ে যেতে পারছেন। তবে তার জন্য প্রয়োজন ধৈর্য এবং মনোবল। একই সাথে আমাদেরকে সঠিক চিকিৎসা যেখানে পাওয়া যায়, অর্থাৎ আমাদেরকে যেন বিভিন্ন ভাবে ডাইভার্ট হওয়া যাবে না, যেটা বাংলাদেশের জন্য আসলে খুব কমন। কারণ আপনি চাইলেই হয়তো সঠিক চিকিৎসা না নিয়ে আমরা যদি মানে যেখানে সঠিক ব্যবস্থাপনাটা নেই সেই ধরনের চিকিৎসা অপ্রতুল যেখানে, সেখানে যদি রোগী গিয়ে উনার সময়টিকে নষ্ট করেন, তাহলে কিন্তু আসলে দেখা যায় যে এসিল রোগটাকে আমাদের নতুন করে নিয়ন্ত্রণে আনতে আসলে অনেক বেগ পেতে হয়। তাই উনাকে আসলে সঠিক চিকিৎসা নিতে হবে এবং সেই চিকিৎসা, যে কোনো চিকিৎসা সংক্রান্ত সমস্যা, যে কোনো প্রশ্ন উনি শুধুমাত্র চিকিৎসকের সঙ্গেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, যেন সবাই মিলে আমরা লুপাসকে জয় করতে পারি। ধন্যবাদ ম্যাম। আপনার সাথে, সাথে আমাদের সকলের চাওয়া লুপাসের সাথে যুদ্ধে আমাদের জয় হোক। এবং সেই সাথে ম্যাম আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের আজকের এই আয়োজনে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা অনেক কিছু জেনেছি লুপাস সম্পর্কে। আসন্ন লুপাস দিবস সফল হোক সে কামনা করছি এবং আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি ম্যাম। দর্শক এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, যারা মন্তব্য করেছেন, যারা প্রশ্ন করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই। দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এবং আজ আমরা কথা বলেছি লুপাস দিবস এবং জনসচেতনতার গুরুত্ব এই বিষয়গুলো নিয়ে। দর্শক আশা রাখছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পেরেছি এবং আমরা লুপাস সম্পর্কে আরো সচেতন হব, সুস্থ থাকবো এই কামনা করছি। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। ধন্যবাদ সবাইকে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.